নিশুত রাতের ডাকঘর। আমার নাম সকাল। বাবা বলতেন, মহাপুরুষদের ভয় পেতে নেই, ভয় হল মনের বাঘ। তুমি যদি তার দিকে সরাসরি তাকাও, সে মিলিয়ে যাবে। আমি মহাপুরুষ হওয়ার সাধনায় আছি, তাই ভয়কে জয় করার চেষ্টা করি। কিন্তু ঢাকার কিছু গলি আছে যেখানে রাতের বেলা ঢুকলে বুকের ভেতরটা কেমন ছ্যাঁত করে ওঠে। পুরন ঢাকার শাঁখারীবাজারের এমনই এক গলিতে আমি উদ্দেশ্যহীনভাবে হাঁটছিলাম। চারপাশে পুরনো দালান, তাদের দেয়াল থেকে পোলেস্তারা খসে পড়ছে। ইতিহাস যেন এখানে থমকে আছে। রাত প্রায় 2টা বাজে। চারপাশ নিস্তব্ধ, শুধু আমার চপ্পলের শব্দ সেই নীরবতাকে ভেঙে খান খান করে দিচ্ছে। আমার কোনো পেশা নেই, ঠিকানা নেই। আমি শুধু ঘুরে বেড়াই আর মানুষকে পর্যবেক্ষণ করি। সমাজের নিয়মকানুন, মানুষের আচরণ সবকিছু আমার কাছে এক অদ্ভুত ধাঁধার মতো মনে হয়। আমি সেই ধাঁধার সমাধান খুঁজি না, শুধু তার নকশাটা বোঝার চেষ্টা করি। হঠাৎ করেই একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়ল। গলির শেষ মাথায় একটা প্রায় ধ্বংসপ্রাপ্ত বাড়ির সামনে একটা বিবর্বর লাল রঙের ডাক বাক্স দাঁড়িয়ে আছে। এই যুগে এই ভাঙা বাড়ির সামনে এমন একটা পুরনো ডাকবাক্স? ব্যাপারটা অস্বাভাবিক। কৌতূহল আমাকে সেদিকে টেনে নিয়ে গেল। ডাকবাক্সটার গায়ে শ্যাওলা জমেছে, রং উঠে গিয়ে ভেতরের লোহা বেরিয়ে পড়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, সেটার গায়ে কোনো ধুলো নেই। বেশ পরিষ্কার, যেন কেউ নিয়মিত এটা ব্যবহার করে। আমি ডাকবাক্সটার গায়ে হাত বোলালাম। ঠান্ডা, স্যাঁতস্যাঁতে একটা অনুভূতি। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নাতাশার নাম, আমার সাধনার পথে সবচেয়ে বড় বাস্তবতার প্রতীক। সকাল, তুমি কোথায়? এত রাতে ফোন বন্ধ করে রাখোনি কেন? নাতাশার গলায় উদ্বেগ। শাঁখারীবাজারে, আমি শান্তভাবে বললাম। এত রাতে ওখানে কি করছো? ওসব জায়গায় নিরাপদ না, এক্ষুনি বাসায় ফিরে যাও। আমার তো কোনো বাসা নেই নাতাশা। ওপাশ থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। আমার সাথে তর্ক করবে না, তুমি কি কোনো সমস্যায় পড়েছ? সমস্যা নয়, একটা রহস্যের সামনে দাঁড়িয়ে আছি। আমি ডাকবাক্সটার দিকে তাকিয়ে বললাম, এখানে একটা অদ্ভুত ডাকবাক্স আছে। ডাকবাক্স? সকাল, প্লিজ, এসব পাগলামি ছেড়ে। আমি ফোনটা কেটে দিলাম। মহাপুরুষদের জাগতিক আলোচনা বেশিক্ষণ করতে নেই। আমার সমস্ত মনোযোগ এখন এই লাল রঙের রহস্যটার উপর। কে ব্যবহার করে এটা? এই পরিত্যক্ত বাড়িতেই বা কে থাকে? হঠাৎ করেই মনে হলো কেউ আমাকে দেখছে। আমি পেছনে তাকালাম। গলিটা জনশূন্য, কিন্তু অনুভূতিটা যাচ্ছে না। মনে হচ্ছে কোনো ভাঙা জানলার অন্ধকার থেকে একজোড়া চোখ আমার উপর স্থির হয়ে আছে। ভয় নয়, তীব্র কৌতূহল আমার ভেতরটা জাগিয়ে তুলল। আমি ঠিক করলাম, এই রহস্যের শেষ দেখতেই হবে। পরদিন সকালে আমি আবার সেখানে গেলাম। দিনের আলোতে জায়গাটা আরও বেশি করুণ দেখাচ্ছে। ভাঙা বাড়িটার সামনে একটা চায়ের দোকান। আমি সেখানে বসে 1 কাপ চা নিলাম। দোকানি বয়স্ক একজন মানুষ, নাম রহমান চাচা। চাচা, ওই বাড়িটা অনেক দিন ধরে এমন ভাঙা অবস্থায় আছে? আমি জিজ্ঞেস করলাম। রহমান চাচা আমার দিকে তাকিয়ে হাসলেন। 50 বছরেরও বেশি হইবে বাবা। দেশভাগের সময় এই বাড়ির মালিক হরিপদ সাহা তার পরিবার নিয়ে চইলা যায়। তারপর থেকে এটা এমনই পইরা আছে। তাহলে ওই ডাকবাক্সটা? আমার প্রশ্ন শুনে চাচার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি নিচু গলায় বললেন, ওইটার কাছে যাইয়েন না বাবা, ওইটা ভালো জিনিস না। কেন, কি হয়েছে? লোকে বলে রাত হইলে ওই বাক্সে নাকি চিঠি ফেলা হয়। কারা ফেলে কেউ দেখে নাই, কিন্তু মাঝে মাঝে নাকি এক পিয়ন আইসা ওই বাক্স থেকে চিঠি নিয়ে যায়। পিয়ন? পোস্ট অফিসই লোক? না বাবা, চাচা আরও গলা নামিয়ে বললেন, পোস্ট অফিসের পিয়ন না, সে দেখতে অন্যরকম, তার নাকি মুখ নেই। আমার ভেতরটা উত্তেজনায় কেঁদে উঠল। মুখবিহীন পিয়ন? এর চেয়ে ভালো গল্প আর কি হতে পারে? আর কেউ কিছু দেখেনি? বছর 10 আগে এক ছোকরা খুব সাহস দেখিয়ে রাতে ওই বাক্সের সামনে পাহারা দিতে গেছিল। দেখতে চাইছিল কে চিঠি ফেলে। পরদিন সকালে তারে পাওয়া গেছিল গলির মুখে বেহুশ অবস্থায়। জ্ঞান ফেরার পর সে শুধু কাঁপছিল আর বলছিল, চিঠি, চিঠি আসছে। তারপর থেকে সে আর কথা বলতে পারে না, পাগল হয়ে গেছে। রহমান চাচার কথা শুনে আমার ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু আমার মনে হলো আমি একটা দারুণ অভিযানের গন্ধ পাচ্ছি। এই নিশুত রাতের ডাকঘর, মুখবিহীন পিয়ন আর হারিয়ে যাওয়া হরিপদ সাহার বাড়ি, সব মিলিয়ে এক দুর্দান্ত রহস্য। আমি ঠিক করলাম, আজ রাতে আমি আবার আসব। রাত নামার জন্য আমি অপেক্ষা করতে পারছিলাম না। সন্ধ্যা হতেই আমি আবার শাঁখারীবাজারে চলে এলাম। রহমান চাচার দোকান বন্ধ হয়ে গেছে।
গলিটা ধীরে ধীরে অন্ধকার আর নীরবতায় ডুবে যাচ্ছে। আমি সেই ভাঙা বাড়িটার উল্টো দিকে একটা বাড়ির অন্ধকার প্রবেশদ্বারে নিজেকে লুকিয়ে ফেললাম। এখান থেকে ডাকবাক্সটা পরিষ্কার দেখা যায়। সময় কাটতে লাগলো। 1টা, 2টো, ঘড়ির কাঁটা এগোচ্ছে। মশার কামড় আর ভ্যাপসা গরম উপেক্ষা করে আমি বসে রইলাম। বাবা বলতেন, অপেক্ষা হলো সাধনার সবচেয়ে বড় পরীক্ষা। আমি সেই পরীক্ষায় পাশ করার জন্য প্রস্তুত। রাত যখন প্রায় 3টে, তখন আমি প্রথম অদ্ভুত শব্দটা শুনলাম। খসখস, খসখস। মনে হচ্ছে কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে আসছে, কিন্তু গলিতে তো কোনো শুকনো পাতা নেই। শব্দটা ধীরে ধীরে ডাকবাক্সটার দিকে এগিয়ে আসছে। আমি আমার নিঃশ্বাস বন্ধ করে ফেললাম। অন্ধকার থেকে একটা ছায়ামূর্তি বেরিয়ে এলো। লম্বা, শীর্ণ একটা অবয়ব। তার পরনে পুরনো দিনের পিয়নের মতো পোশাক, মাথায় একটা গোল টুপি। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রহমান চাচা ঠিকই বলেছিলেন, লোকটার মুখ নেই। যেখানে মুখ থাকার কথা সেখানে মসৃণ চামড়া, কোনো নাক, চোখ বা মুখ নেই। মুখবিহীন পিয়নটা ডাকবাক্সের সামনে এসে দাঁড়ালো। তার হাতে একটা পুরনো দিনের চামড়ার ব্যাগ। সে ব্যাগ থেকে একটা চাবি খুলে ডাকবাক্সটা খুলল। আমি দেখলাম ভেতরটা চিঠিতে ভরা। সে চিঠিগুলো তার ব্যাগে ভরতে শুরু করল। আমার ভেতরকার সমস্ত ভয়কে ছাপিয়ে উঠল কৌতূহল। এই চিঠিগুলো কার? কোথায় যায়? আমি ঠিক করলাম আমাকে একটা চিঠি দেখতেই হবে। পিয়নটা যখন তার কাজে ব্যস্ত, আমি নিঃশব্দে আমার আশ্রয় থেকে বেরিয়ে এলাম। পাথরের মূর্তির মতো বাড়িয়ে থাকা পিয়নের পেছনে এসে দাঁড়ালাম। সে আমাকে টেরও পেল না। আমি দ্রুত তার ব্যাগ থেকে একটা চিঠি তুলে নিয়ে আবার অন্ধকারে মিলিয়ে গেলাম। আমার হৃৎপিণ্ড এমনভাবে লাফাচ্ছিল যেন এক্ষুনি বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। পিয়নটা তার কাজ শেষ করে ডাকবাক্সটা বন্ধ করল। তারপর সেই খসখস শব্দ করতে করতে যে পথে এসেছিল সেই পথেই মিলিয়ে গেল। আমি কাঁপা কাঁপা হাতে চিঠিটা বের করলাম। পুরনো, হলুদ হয়ে যাওয়া খাম। তাতে কোনো ঠিকানা লেখা নেই, শুধু প্রাপকের জায়গায় লেখা শ্রীমতী ললিতা সাহা, আর প্রেরকের জায়গায় লেখা হরিপদ সাহা। আমার সারা শরীর কাঁটা দিয়ে উঠল। হরিপদ সাহা তো দেশভাগের সময় চলে গিয়েছিলেন। তাহলে এই চিঠি কে পাঠাচ্ছে? আর ললিতা সাহাও বা কে? খামের ভেতর থেকে আমি ভাঁজ করা একটা কাগজ বের করলাম। তাতে হাতে লেখা, প্রিয় ললিতা, জানি তুমি আমার জন্য অপেক্ষা করে আছো। আমি ফিরতে পারিনি ললিতা, আমাকে আটকে রেখেছে। কিন্তু আমি প্রতিদিন তোমাকে চিঠি লিখি। এই নিশুত রাতের ডাকঘরে আমার ভালোবাসা জমা থাকে। একদিন, যেদিন আমাদের অপেক্ষার অবসান হবে, আমি নিজে এসে এই চিঠিগুলো তোমার হাতে তুলে দেব। ততদিন ভালো থেকো, আমার অপরাজিতা। ইতি, তোমার হরিপদ। চিঠিটা পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। এটা কোনো ভূতের গল্প নয়, এটা একটা গভীর প্রেমের গল্প, একটা অসমাপ্ত অপেক্ষার উপাখ্যান। হরিপদ সাহা হয়তো মারা গেছেন, কিন্তু তার ভালোবাসা, তার আত্মা এখনো এই গলিতে, এই ডাকবাক্সে আটকে আছে। আর সেই মুখবিহীন পিয়নটা, সে হয়তো কোনো প্রতীক, সময় বা মৃত্যুর প্রতীক, যেই ভালোবাসার বার্তা বয়ে নিয়ে চলছে এক অনন্তকাল। যখন আমি ভাবনায় ডুবে আছি, তখনই একটা নরম কণ্ঠস্বর আমার পেছনে বলে উঠল, আপনি কি ওনার চিঠি নিয়েছেন? আমি চমকে পেছনে তাকালাম। ভাঙা বাড়িটার দরজায় একজন বৃদ্ধা দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা শাড়ি, চুল ধবধবে সাদা, কিন্তু তার চোখ দুটো আশ্চর্য রকম শান্ত আর গভীর। আপনি? আমি প্রশ্ন করতে গিয়েও থেমে গেলাম। বৃদ্ধা হাসলেন, একটা বিষণ্ণ সুন্দর হাসি। আমার নাম ললিতা, আমি ললিতা সাহা। আমি বিস্ময়ে কথা বলতে পারলাম না। হরিপদ দেশভাগের সময় আমাকে নিয়ে যেতে পারেননি। দাঙ্গার মধ্যে আমরা আলাদা হয়ে যাই। আমি এই বাড়িতেই লুকিয়েছিলাম। পরে শুনেছি তিনি আর নেই, কিন্তু আমি জানি তিনি আমাকে ছেড়ে যাননি। তিনি প্রতিদিন আমাকে চিঠি লেখেন। কিন্তু এই বাড়ি তো পরিত্যক্ত। মানুষের জন্য পরিত্যক্ত, আমার জন্য নয়। আমি এই বাড়ির সাথেই মিশে গেছি। আমার আত্মা এই দেয়াল, এই দরজার সাথে এক হয়ে গেছে। আমি এখানে তার জন্য অপেক্ষা করি। আমার কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। ললিতা দেবী আর বেঁচে নেই। তিনি আর হরিপদ সাহা দুজনেই এখন সময়ের অপারে এক অনন্ত অপেক্ষার জগতে বাস করছেন। আর এই ডাকবাক্সটা হলো তাদের দুই জগতের মধ্যেকার সংযোগ সেতু। মুখবিহীন পিয়নটা তাদের ভালোবাসার বার্তাবাহক। সে কি আপনার কোনো ক্ষতি করে? আমি পিয়নের কথা জিজ্ঞেস করলাম। না তো, সে তো আমার একমাত্র সঙ্গী। সে হরিপদর ভালোবাসা আমার কাছে পৌঁছে দেয়। সে কোনো ভয়ঙ্কর কিছু নয়, সে শুধু তার দায়িত্ব পালন করছে। ঠিক তখনই নাতাশার ফোন এলো। এবার আমি রিসিভ করলাম। সকাল, তুমি ঠিক আছো? আমি পুলিশকে ফোন করব ভাবছিলাম। আমি ললিতা দেবীর দিকে তাকিয়ে হাসলাম। আমি ঠিক আছি নাতাশা, খুব ভালো আছি।
আমি আজ একটা অসাধারণ প্রেমের গল্প খুঁজে পেয়েছি। প্রেমের গল্প? শাঁখারি বাজারের ভাঙা বাড়িতে নাতাশার গলায় অবিশ্বাস। হ্যাঁ, কিছু গল্প শুধু ইট পাথরের দেয়ালে লেখা থাকে না, কিছু গল্প বাতাসেও ভাসে, শুধু শোনার মতো কান থাকা চাই। আমি ফোনটা রেখে দিলাম। ললিতা দেবীর দিকে তাকিয়ে বললাম, আপনার চিঠিটা নিন। তিনি হাত বাড়িয়ে চিঠিটা নিলেন। তার চোখে কৃতজ্ঞতা। ধন্যবাদ, আপনি ভয় পাননি। যেখানে এত গভীর ভালোবাসা আছে সেখানে ভয়ের কোনো স্থান নেই দেবী, আমি বললাম। ললিতা দেবী হাসলেন এবং ধীরে ধীরে বাড়ির অন্ধকারে মিলিয়ে গেলেন, যেন তিনি কোনোদিন ওখানে ছিলেনই না। আমি সেই গলিতে একা দাঁড়িয়ে রইলাম। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমার মনে হলো আমি কোনো ভূতের গল্প বা রোমাঞ্চকর অভিযানের সাক্ষী হইনি। আমি সাক্ষী হয়েছি এক বিশুদ্ধ, সময়কে অতিক্রম করা ভালোবাসার। বাবা ঠিকই বলতেন, ভয় মনের বাঘ। আজ আমি সেই বাঘের চোখে চোখ রেখেছি, আর সেখানে ভয়ের বদলে দেখতে পেয়েছি এক অনন্ত অপেক্ষা আর ভালোবাসার প্রতিবিম্ব। আমার মহাপুরুষ হওয়ার সাধনার পথে এটা একটা বড় শিক্ষা ছিল। শেষাঙের সবচেয়ে বড় রহস্য টাকা বা ক্ষমতার লড়াইয়ে নেই, লুকিয়ে আছে মানুষের মনের গভীর না বলা গল্পগুলোতে।